সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি নিয়ে এটা প্রথম মিটিং নয়। এর আগেও অজস্র মিটিং হয়েছে, অজস্র সভা হয়েছে। তারপরেও 2025 সালের এই জানুয়ারি মাসে আজকে আমাদেরকে আবার কেন মিলিত হতে হলো? এই সভায় আসার আগে পূর্ববর্তী বক্তাও বলেছেন, আমি খবর নিচ্ছিলাম যে এই ধরনের সভায় এই সভাগৃহে কবে হয়েছে। 1998 সালের একটি সভার কথা আমার মনে পড়ল। সেখানে কবি শঙ্খ ঘোষ ছিলেন, বহরমপুরের আর বিখ্যাত এক মানুষ রেজাউল করিম এবং কিছু তখনকার নেতা এবং স্থানীয় মানুষরা ছিলেন। তখনও একটি উপলক্ষ ছিল, খুব খারাপ উপলক্ষে এই সভা করতে হয়েছিল। আপনারা জানেন যে 1998 সালে কাটরা মসজিদকে কেন্দ্র করে এই জেলায় একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন আমরা সম্প্রীতির কথা বলেছিলাম, আজও বলছি। আমরা কেন বলছি, কেন এই কথা বারবার বলতে হচ্ছে? আমি 3 ভাগে, আমি খুবই কম সময় নেব, কেননা আপনারা অস্থির হয়ে যাচ্ছেন, সেই জন্য আমাকে দ্রুত শেষ করতে হবে। 1, সভা সমিতি করা আর দৈনন্দিন অনুশীলন করা, তার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা জানি যে বর্তমান যেই পরিস্থিতির মধ্যে এই জেলাতেও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশে একটি ঘটনার কারণে পশ্চিমবাংলায় সেটাকে নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। এইটা বারবার হচ্ছে। এইটাকে কাটাতে গেলে যেটা দরকার, তার এইটা একটা অন্যতম উপায়। এর আগের যে সভাগুলোতে হয়েছে সেখানে এক ধরনের মানুষ থাকতো, মানে আমরা যারা হয়তো স্কুল টিচার পড়ায় বা বুদ্ধিজীবী মানুষরা, কিন্তু এইখানে যে মিশ্রণটা, হিন্দু পুরোহিত, মুসলমান ইমাম মুয়াজ্জিন, আমাদের সঙ্গে আছেন আজকে খুবই প্রিয় মানুষ অরুণজ্যোতি বিক্ষ মানুষ, এই যে সবাই মিলে যারা মানুষের কাছে পৌঁছয়, তারা আজকে এই সভাতে এসছে। এবার আমি সরাসরি চলে যাব যে এই যে দাঙ্গার মতো পরিস্থিতি, অশান্তির মতো পরিস্থিতি, আজকে কেন আমরা সবার এই আয়োজন করেছি সেটা একটু ভাবতে হবে। কিন্তু আমাদের এখানে সম্প্রীতি আছে, আমরা খুব ভালো আছি, এই কথা বলে এড়িয়ে গেলে কিন্তু আমাদের সম্প্রীতি রক্ষা করা যাবে না। আমাদেরকে সরাসরি স্বীকার করতে হবে কোথাও খানিকটা প্রবলেম আছে। কি প্রবলেম সেইগুলো যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু হিসেবে আছি, দেশে 14%, এই রাজ্যে প্রায় 30%। কিন্তু সারা বছর ধরে কয়েকটা মিথ অর্থাৎ অতিকথন চালানো হয়। কতক্ষণ আগে ওয়াকাফ নিয়ে কথা হচ্ছিল। অতিকথন মানে কি? বাজারে একটা কথা ছড়িয়ে দেওয়া হলো যে মুসলমানরা যে কোনো সম্পত্তি, বিশেষ করে সম্পত্তি পেলেই সেটাকে ওয়াকাফ বলে দাবি করে আর সেটাকে আওতায় নিয়ে নেয়। এইটার মধ্যে কোনো সত্যতা নেই। বরঞ্চ ওয়াকাফের সম্পত্তি নিয়ে সরকার বা অন্য প্রতিষ্ঠান চলেছে বা অন্য বেসরকারি প্রতিষ্ঠান চলে, এরকম অনেক নমুনা আছে। কিন্তু জনমানসে প্রচার করা হচ্ছে যে ওয়াকাফের সম্পত্তি মুসলমানরা দাবি করে অনেক সময় অধিকার করে। এইরকম এক গুচ্ছ মিথ মানে কি? অতিকথন, মিথ্যা বাজারে ছড়িয়ে দেওয়া হয়। কারা বাজারে ছড়িয়ে দেয়? আমি পরে আসছি। মিডিয়ার মাধ্যমে, ন্যারেটিভ তৈরির মাধ্যমে, গল্প তৈরির মাধ্যমে। আরেকটি কথা এরপরেই, আপনারা অনেকেই মাদ্রাসা পড়েছেন। মাদ্রাসার কথা বললেই আমাদের সামনে ভেসে ওঠে একটা ছবি, সমস্ত সন্ত্রাসবাদীরা মাদ্রাসাতে পড়ে। মাদ্রাসাতে যারা পড়ে তারা পিছিয়ে থাকে। কীরকমভাবে এটাকে প্রচার করা হয় আপনারা জানেন যে এই কয়েকদিন আগে সরকারি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, কেন্দ্রীয় সরকার এই রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা জানেন না হয়তো। তার প্রতিছত্রে, তার টাইটেলে, তার লেখার মধ্যে বিদ্বেষ ফুটে উঠেছে। অথচ মাদ্রাসা মানে কি? একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা একদিনে ভারতবর্ষে আসেনি। ভারতের প্রাচীনতম মাদ্রাসা আমাদের পশ্চিমবাংলার, আমরা জানি 1792 সীতাপুরের একটি মাদ্রাসা। কলকাতা মাদ্রাসা কিন্তু কলকাতার প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরও অনেক আগে তৈরি হয়েছিল। সেখানে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো। অথচ মাদ্রাসা মানেই আমরা জুড়ে দিচ্ছি এখানে হচ্ছে সন্ত্রাসবাদের আতুর ঘর। এইরকমভাবে আমরা নানান বিদ্বেষ। মুসলমান মেয়েরা, আমার আগের 2 বক্তা করেছেন যে মুসলমান মেয়েরা মানেই অল্প বয়সে বিয়ে হয়ে যায়, 4টে বাচ্চার মা হয়, তালাক প্রতিদিন ঘরে ঘরে হচ্ছে, 4টে স্বামী।
এই ধরনের অতি কথন মিথ্যা প্রচার সারাক্ষণ চালানো হচ্ছে, এর ফলে একটা বিদ্বেষ জন্মায়। আর কি চড়ায় যে মুসলমানদের মেয়েদের কথা বলি, আপনারা বললেন যে ভালো খবর, সত্যিই আমাদের রাজ্যের সারা দেশের মধ্যে মুসলমান মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি শুনে রাখুন স্নাতক স্তর অর্থাৎ গ্র্যাজুয়েট স্তর পর্যন্ত মুসলমান মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে গেছে। আপনারা হয়তো জানেন না, কিন্তু আমাদেরকে বাজারে কী চলে হয়, তারা সারাক্ষণ হিজাব পরে ঘুরছে, তারা 4টে বাচ্চার মা হচ্ছে, অনেকগুলো স্বামী তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এই ধরনের নানান রকমের মিস ইনফরমেশান, মিথ্যা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে আমাদের এই জেলার মেয়েরা, এই জেলার ছেলেরা, আরেকটি ভালো কথা আপনারা জেনে রাখবেন, আমরা জানেন যে আলামিন মিশন থেকে যত সাকসেসফুল ক্যান্ডিডেট বেরোয়, যারা সফল হয়, নুরুল ইসলাম সাহেব বারবার বলেন তাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। সবচেয়ে বেশি ডাক্তার তৈরি হয় মুর্শিদাবাদ। আমি এই জেলা নিয়ে যখন প্রথম কাজ করি, 100 দিনের কাজ, ICDS সেন্টার, এমন একটা কাজ করেছে যেগুলো পরে তখনকার ডিএম যে দেখেছে এবং সেগুলোকে মডেল হিসেবে চালানোর চেষ্টা করেছে। আমাদের চারপাশে কিন্তু এরকম উদাহরণ অজস্র আছে, কিন্তু আমরা সবসময় কি খবর করি, শুধু বেলডাঙ্গা নয়, শুধু দমকল নয়, মুর্শিদাবাদ জেলা মানেই হচ্ছে আমাদের খারাপ খবরের খনি। কি হয়, সারাক্ষণ বিবাদ, সারাক্ষণ রাজহানি, সারাক্ষণ নানা রকমের। কিন্তু এই জেলার এক অপূর্ব সংস্কৃতি, শিয়া সুন্নি হিন্দু মুসলমান সাংস্কৃতিক দিক থেকে এই জেলা এত উন্নত, অথচ আমরা সারাক্ষণ একটা নেগেটিভ প্রচারের মধ্যে দিয়ে আছি। আপনারা আপনারা যে জেলা স্তরে, যে রাজ্য স্তরের যে কাগজগুলো দেখবেন, খারাপ খবর মানে হচ্ছে মুর্শিদাবাদ। আর আমরা যাই যে প্রতিটা, আর এই জেলাতে আপনারা জানেন যে যেহেতু নবাবের শহর, এখানে কিন্তু অনেক ইসলামিক হেরিটেজ আছে। এক সময় এখানে অসংখ্য মসজিদ ছিল, এই মসজিদের আমরা তার অনেক হদিশ পাই না, কিন্তু এইখান থেকে সরকার অনেক বড় রেভিনিউ জেনারেট করেন। আপনারা জেনে অবাক হবেন, হাজারদুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার প্রতি বছর 2 কোটি টাকা তোলে, কিন্তু ইসলামিক হেরিটেজগুলোকে সংরক্ষণের জন্য তারা 1 পয়সাও দেয় না। সুতরাং আমাদেরকে আমাদের চারপাশটা বুঝতে হবে যে কীরকমভাবে আমাদের মধ্যে বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে যারা এসছেন তারা দৈনন্দিন জীবনে, আপনারা হচ্ছে সমাজ সংস্কারক, আপনাদের ক্ষমতাটা বুঝবেন। আমরা যারা কাগজে লিখি, আমরা যারা বক্তৃতা করি, তাদের থেকে কিন্তু আপনারা অনেক বেশি শক্তিশালী। কিন্তু আজকে আমরা মিলিত হয়েছি একটা চারিদিকে বিদ্বেষের যে বাতাবরণ, সেই বিদ্বেষকে ভেঙে বেড়াতে। এইটা করতে করতে কবিরের একটা কথা আমার মনে পড়ে গেল। কবির এরকম ভালোবাসার কথা, প্রেমের কথা বেনারস শহরে ছড়াচ্ছেন, তখন রাজার কাছ থেকে মৌলবীরাও গেছে আর পণ্ডিতেরাও গেছে কবিরের বিরুদ্ধে অভিযোগ করতে। তখন অভিযুক্তর কাঠগড়ায় মৌলানারাও আছে আর পণ্ডিতরাও আছে। কবির তখন বলছে যে আমি এইরকমই একটা দিন দেখতে চেয়েছিলাম যেখানে মৌলবী এবং মৌলানা একসঙ্গে আলোচনায় বসেছে, কিন্তু আলোচনায় বসেছে একটা বিদ্বেষের কথা নিয়ে, প্রেম ভক্তিতে নয়। সুতরাং আমরা আজকে আলোচনায় করতে হয়েছি বিদ্বেষের কারণে, এত বিদ্বেষ ছড়িয়ে গেছে, সেটাকে মোকাবিলা করার জন্য যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই প্রেম ভক্তি এইগুলোকে ছড়িয়ে দিতে পারি আমরা, তাহলে কিন্তু মৌলানা পুরোহিত তাদের কথা অনেক মানুষ আমাদের থেকে, তাদের অনেক গ্রহণযোগ্যতা অনেক বেশি আছে। আমরা জানি আমাদের এডিএম সাহেব বলেছেন যে পোলিওর বিরোধিতা করতে, পোলিও নেবার ক্ষেত্রে ইমামদের ভূমিকা, পুরোহিতদের ভূমিকা, আমাদের ধর্মীয় নেতা নেত্রীদের কথা অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। সুতরাং আমাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এবং মুর্শিদাবাদ জেলা, আমি হলফ করে বলতে পারি, পশ্চিমবাংলায় কিন্তু সাম্প্রদায়িক অশান্তির নানান চেষ্টা চলবে 2026-এর নির্বাচনের আগে পর্যন্ত। আপনাদের একটা বড় কর্তব্য রয়েছে, শুধু সভা সমিতি নয়, দৈনন্দিন জীবনে এই অভ্যাসটা চালিয়ে যেতে হবে। এবং যেরকমভাবে নানান রকমভাবে মিথ্যা ভূমিকাগুলো, এবং এইখানেই মিডিয়ার ভূমিকা আমার খুব ভালো লাগছে। আজকে 3 জন সাংবাদিক, যারা বড় কাগজের সাংবাদিক নয়, কিন্তু তারা বড় সাংবাদিক এই অর্থেই, তারা এই মাটির কথা, মাটির গন্ধের কথা, যুক্ত সাধনার কথা বারবার প্রচার করছে।
আমি মুক্তার হোসেন সাহেবকে চিনি, তারা কিন্তু এরকম পায়ে হেঁটে যে বেয়ারফুট জার্নালিস্ট, তারা আপনাদেরকে সহযোগিতা করছে। অনেক ইমাম কিন্তু সাম্প্রতিক সম্প্রীতির নানান যে উদাহরণ তৈরি করছেন, সেটা কিন্তু খুবই গ্রহণযোগ্য। আমি একেবারে শেষ পর্বে, তাহলে আমাদের কি করার আছে এইটা যদি আমি বলি, আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। আমাদেরকে শুধু সভা সমিতির বাইরে আমাদেরকে যেটা করতে হবে, যুক্ত সাধনা ভারতবর্ষ গড়ে উঠেছে। আমি একটা কাজ নিয়ে কাজ করি, অমর্ত্য সেনের দাদুর লেখা এই বইটার নাম হচ্ছে ভারতে হিন্দু মুসলমানদের যুক্ত সাধনা। এই বইটি বিশ্বভারতী থেকে বেরিয়েছিল, খুব কম দাম ছিল। এই বইতে বলা আছে যে কীরকমভাবে ভারতের সঙ্গীত, চিত্রকলা, সম্প্রীতি কীরকমভাবে মুসলমান হিন্দু সবার অবদানে গড়ে উঠেছে। কিন্তু আজকে এই বইটা বিশ্বভারতী নানান কারণে ছাপা বন্ধ করে দিয়েছে। যদি এর কপিরাইট উঠে গেছে, অন্যত্র পাওয়া যাচ্ছে। এইটাকে বলে যুক্ত সাধনা, অর্থাৎ ওয়ার্কিং টুগেদার। ওয়ার্কিং টুগেদারের এই একটা এক্সাম্পল যে আজকে আমরা সভা সমিতির জমায়েত হয়েছি, আমরা কাজ করব একসঙ্গে। তার সঙ্গে আমাদেরকে যুক্তি সাধনা মানে কি, যেই আমরা একটা গুজব শুনলাম, গুজবের বড় ভূমিকা আছে এখানে। সামাজিক মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, এই গুজবকে প্রতিহত করতে কিন্তু আপনাদের একটা ভূমিকা আছে। আর একটা হচ্ছে যে আমাদের মধ্যে যে মিলগুলো, আমরা কিন্তু আমাদের থেকে অমিলের থেকে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা মাছ ভাত খাই, আমরা একই রকমের পরিধান করি, আমাদের মধ্যে অনেক মিল। এইটাকে বলে সাংস্কৃতিক সমন্বয়। অর্থাৎ আমাদের মিলগুলোকে আরও বেশি বেশি করে সামনে তুলে ধরতে হবে। অনেক সাংস্কৃতিক আচার ঐতিহ্য আছে, সেইগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে। আর আমি একটা কাজ করি, যেটা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রতিবেশী যারা, তাদেরকে ভালো করে চিনুন। আমি এটাকে বলি নো ইওর নেবার, বা প্রতিবেশীকে চিনুন। এই প্রতিবেশীকে চেনার কাজটা, মুর্শিদাবাদের যে ইতিহাস সংস্কৃতি, যে দৈনন্দিন জীবনে নানান রকমের কর্মকাণ্ড আছে, আপনারা ছোট ছোট সভা মসজিদে ডাকুন। আমি যেটা করি, কলকাতায় নাখোদা মসজিদকে অমুসলিমদের দেখাতে নিয়ে যাই, আবার আমরা চার্চে যাই, সিনেগগে যাই, এইগুলো জানার জন্য আমরা নানা রকম চেষ্টা করি। আমি জানি আপনারা অধৈর্য হচ্ছেন। আমার আবার এক বক্তব্য যে আমরা এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য নানান রকমের মিস ইনফরমেশন আমাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইটাকে কাউন্টার করতে পারেন একমাত্র আপনারা, এবং এই জন্যেই এটা একটি ঐতিহাসিক সভা। আপনারা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, পুরোহিত ভাইরা, ইমামরা, চার্চের ফাদাররা এবং আমাদের বৌদ্ধ ধর্মের মহাগুরুরা, গুরুদেবরা যারা আছেন, তারা সবাই মিলে ঐক্য অর্থাৎ ওয়ার্কিং টুগেদার করে আমরা এই সামাজিক ব্যাধি অর্থাৎ ভাইয়ে ভাইয়ে লড়াইটাকে, আমাদের মধ্যে যে লড়াইটাকে বন্ধ করতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই কথা শোনার জন্য। আপনারা ভালো থাকবেন এবং আপনারাই পথ দেখাবেন আমাদের সমাজকে আলো দেখাতে। ধন্যবাদ।